পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি হল চীনের মহাপ্রাচীর। কিন্তু আপনি কি জানেন এই বিশাল প্রাচীরের সবচেয়ে জনপ্রিয় এবং সংরক্ষিত অংশ কোনটি? সেটি হল বাদালিং। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক কেন এখানে ছুটে আসেন এবং কেন একে গ্রেট ওয়ালের মুকুট বলা হয়? চলুন আজ ঘুরে আসি ইতিহাসের সেই পাতায়। বেইজিং শহর থেকে মাত্র ৮০ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এই বাদালিং। এই অংশটি মূলত তৈরি করা হয়েছিল মিং রাজবংশের আমলে ১৫০৪ সালে। এর মূল উদ্দেশ্য ছিল রাজধানী বেইজিংকে উত্তর দিকের শত্রুদের হাত থেকে রক্ষা করা। জানলে অবাক হবেন, বাদালিংই ছিল মহাপ্রাচীরের প্রথম অংশ, যা ১৯৫৭ সালে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এমনকি রিচার্ড নিক্সন থেকে শুরু করে নেলসন ম্যান্ডেলা, বিশ্বের বড় বড় নেতারা যখনই চীন সফর করেছেন, তারা এই বাদালিং সেকশনেই পা রেখেছেন। এখানকার স্থাপত্য সত্যিই দেখার মতো। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০০০ মিটার উচ্চতায় অবস্থিত এই প্রাচীরটি গড়ে ৭.৮ মিটার উঁচু এবং ৫.৭ মিটার চওড়া। এখানে দুই ধরনের রুট আছে। নর্থ সেকশন, এটি বেশ খাড়া এবং এখানে নর্থ এইথ টাওয়ার আছে, যা বাদালিংয়ের সর্বোচ্চ বিন্দু। এখান থেকে পুরো পাহাড়ের ভিউ একদম ছবির মতো লাগে। দুই সাউথ সেকশন, এটি একটু কম ঢালু এবং শান্ত। যারা ভিড় এড়িয়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে চান, তাদের জন্য এটি সেরা। একটি প্রচলিত কথা আছে যে মহাকাশ থেকে মানুষের তৈরি একমাত্র স্থাপনা হিসেবে গ্রেট ওয়াল দেখা যায়, কিন্তু এটি একটি ভুল তথ্য। খালি চোখে মহাকাশ বা চাঁদ থেকে গ্রেট ওয়াল দেখা অসম্ভব। তবে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় বাদালিংয়ের মতো চওড়া অংশগুলো ধরা পড়তে পারে। মাও সে তুং এর সেই বিখ্যাত উক্তি, বাদালিংয়ে একটি পাথরে খোদাই করা মাও সে তুং এর একটি বিখ্যাত উক্তি আছে, যে ব্যক্তি মহাপ্রাচীরে আরোহণ করেনি সে প্রকৃত বীর নয়। পর্যটকরা এই পাথরের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে খুব পছন্দ করেন। প্রাচীন চীনারা বিশ্বাস করত যে মহাপ্রাচীরটি একটি বিশাল ড্র্যাগনের মতো, যা পাহাড়ের ওপর দিয়ে চলে গেছে। বাদালিং অংশটি মূলত মিং রাজবংশের সময়ে ১৫০৪ সালে নতুন করে পুনর্গঠন করা হয়। এর আগে উত্তর দিকের যাযাবর মঙ্গোল জাতিরা বারবার চীন আক্রমণ করত। তাদের রুখতেই এই পাহাড়ের দুর্গম চূড়াগুলোকে বেছে নেওয়া হয়েছিল, যাতে শত্রুরা নিচ থেকে ওপরে উঠতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে। স্থাপত্যের দিক থেকে বাদালিংয়ের একটি অদ্ভুত রহস্য হল এর গাঁথুনি। গবেষকরা দেখেছেন যে সেই সময়ে পাথর এবং ইটগুলোকে জোড়া দেওয়ার জন্য চুন বা সাধারণ কাদার সাথে চাল ফুটিয়ে তৈরি করা আঠালো মণ্ড মেশানো হয়েছিল। এটি এতটাই শক্তিশালী ছিল যে শত শত বছর ধরে ঝড়, তুফান এবং ভূমিকম্প সত্ত্বেও প্রাচীরটি আজও অটুট দাঁড়িয়ে আছে। টেলিফোন বা ইন্টারনেটের যুগে বসে কল্পনা করা কঠিন, কিন্তু বাদালিংয়ের প্রতিটি টাওয়ার বা ওয়াচ টাওয়ার ছিল এক একটি যোগাযোগ কেন্দ্র। যদি কোনো সেনাদল শত্রুদের আসতে দেখত, তবে তারা টাওয়ারের ওপরে আগুন জ্বালিয়ে বা ধোঁয়ার সংকেত দিয়ে পাশের টাওয়ারকে জানাতো। এভাবে কয়েক ঘন্টার মধ্যে শত শত মাইল দূরে রাজধানী বেইজিংয়ে খবরাখবর পৌঁছে যেত। ধোঁয়ার রং দেখেও বোঝা যেত শত্রু সংখ্যা কত বেশি। বাদালিং এবং পুরো মহাপ্রাচীর তৈরির পেছনে কাজ করেছেন লাখ লাখ শ্রমিক, কৃষক এবং কয়েদি। সেই সময়ে পাহাড়ের ওপর দিয়ে ভারী পাথর বয়ে নেওয়া ছিল অমানুষিক পরিশ্রমের কাজ। প্রচলিত আছে যে এই প্রাচীরটি তৈরিতে যারা প্রাণ হারিয়েছেন, তাদের অনেককেই প্রাচীরের নিচে বা পাশে দাফন করা হয়েছিল। এ কারণেই মহাপ্রাচীরকে অনেক সময় পৃথিবীর দীর্ঘতম কবরস্থান হিসেবেও অভিহিত করা হয়। প্রাচীনকালে যখন চীন জুড়ে মহাপ্রাচীর তৈরির কাজ চলছিল, তখন ফান জিলিয়াং নামে এক যুবককে তার বিয়ের মাত্র ৩ দিন পরেই সৈন্যরা জোর করে ধরে নিয়ে যায় প্রাচীর নির্মাণের কাজে। তার স্ত্রী মেং জিয়াংনু দীর্ঘ সময় ধরে স্বামীর ফেরার অপেক্ষায় দিন গুনছিলেন। শীতকাল চলে এলে মেং জিয়াংনু তার স্বামীর জন্য নিজের হাতে গরম কাপড় তৈরি করেন। তিনি জানতেন না তার স্বামী কোথায় আছেন, শুধু জানতেন তিনি উত্তর দিকের সেই বিশাল প্রাচীর তৈরির কাজে নিয়োজিত।
স্বামীর প্রতি ভালোবাসার টানে তিনি শত শত মাইল পথ পাড়ি দিয়ে দুর্গম পাহাড় আর নদী পার হয়ে মহাপ্রাচীরের কাছে পৌঁছান। অবশেষে যখন তিনি প্রাচীরের কাছে পৌঁছান এবং কর্মরত শ্রমিকদের কাছে তার স্বামীর খোঁজ করেন, তখন তিনি শুনতে পান এক ভয়ানক সত্য। হাড় কাঁপানো শীত আর অমানসিক পরিশ্রম সইতে না পেরে তার স্বামী অনেক আগেই মারা গেছেন। শুধু তাই নয়, প্রাচীন নিয়ম অনুযায়ী তার স্বামীর মৃতদেহটি প্রাচীরের নিচেই চাপা দিয়ে দেওয়া হয়েছে। এই খবর শুনে মেন জিয়াংনু ভেঙে পড়েন। তিনি প্রাচীরের সামনে বসে টানা 3 দিন 3 রাত বিলাপ করে কাঁদতে থাকেন। লোককথা অনুযায়ী তার কান্নার আর্তনাদ এতটাই তীব্র ছিল যে মহাপ্রাচীরের একটি বিশাল অংশ প্রায় 400 কিলোমিটার হঠাৎ ধসে পড়ে। সেই ধসে যাওয়া অংশের নিচ থেকেই তার স্বামীর দেহটি বেরিয়ে আসে। স্বামীকে খুঁজে পাওয়ার পর মেন জিয়াংনু তাকে যথাযথভাবে সমাহিত করেন। কিছু সংস্করণে বলা হয়, স্বামীর এই করুণ পরিণতি সইতে না পেরে তিনি নিজেও পরে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেন। বন্ধুরা, এই করুণ কাহিনীর স্মৃতি আজও সতেজ রাখতে সানহাই গুয়ানে তৈরি করা হয়েছে ম্যাং জিয়াংনু মন্দির। সেখানে একটি পাথর আছে যেখানে দাঁড়িয়ে তিনি তার স্বামীর জন্য অপেক্ষা করতেন। মজার ব্যাপার হলো, আজও অনেক মানুষ সেখানে গিয়ে নিজেদের প্রিয়জনের দীর্ঘায়ু কামনা করেন। মহাপ্রাচীর কেবল পাথর আর ইটের স্তূপ নয়, এটি ম্যাং জিয়াংনুর মতো হাজারো মানুষের আবেগ আর ভালোবাসার এক জীবন্ত সাক্ষী।